প্রিয় ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বাংলা টিউটোরিয়াল টিভিতে স্বাগতম। আশা করি আপনারা সকলেই ভালো ছিলেন। আজকে আমি ফটোশপের কোন ডকুমেন্ট বা কোন ফাইলকে কি ফরম্যাটে সেভ করলে আমরা কি সুবিধা পাবো বা কি ধরনের ডকুমেন্টকে কি ফরম্যাটে সেভ করতে হবে সেটা নিয়ে আলোচনা করব। তো আমি আজকে পর্ব 1 শুরু করছি। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন GIF, JPEG, PNG তিনটা ফরম্যাট দেখতে পাচ্ছেন। তিনটা ফরম্যাট, তিনটা ইমেজ দেখতে পাচ্ছেন। ফটোশপের 4টা ফরম্যাট নিয়ে আলোচনা করব। PSD ফরম্যাট, JPEG ফরম্যাট, GIF ফরম্যাট এবং PNG ফরম্যাট। তো PSD যে ফরম্যাটটা আছে এটা সংক্ষিপ্ত আকার, এটা বিস্তারিত হলো ফটোশপ ডকুমেন্ট। এটা একটা ফটোশপের ডিফল্ট ফরম্যাট। পরে আমি এগুলো নিয়ে বিস্তারিত আলোচনা করছি। JPEG অর্থ হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ, এবং GIF বা GIF গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, এবং PNG পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক। তো এই 4টা ফরম্যাট নিয়ে আমি আলোচনা করব। এর যে অ্যাব্রিভিয়েশন গুলো ছিল সেগুলো আমি এখানে আপনাদেরকে দেখিয়ে দিলাম। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন গ্রাফিক্স ফান্ডামেন্টালস, আন্ডারস্ট্যান্ডিং ফটোশপ ফাইল ফরম্যাট। তো ফটোশপের ওপেন এবং সেভ ডায়লগ বক্সে একসাথে 20টিরও অধিক বিভিন্ন ফরম্যাট বিদ্যমান। তো আমরা এখানে দেখতে পাচ্ছি যে ফটোশপের যে ওপেন যে অপশনটা আছে ফাইলের, ওপেন থেকে আমরা যদি ক্লিক করি কোনো ফাইল বা ডকুমেন্ট ওপেন করার জন্য, তাহলে এই যে ওপেন যে উইন্ডোটা আসবে সেখানে এখানে ডান কর্নারে দেখা যাচ্ছে অল ফরম্যাট। এখানে ফাইলের নেম লিখতে হয় এবং এখানে যে ট্রায়াঙ্গল আইকনটা আছে এখানে ক্লিক করলে এইভাবে একটা লিস্ট চলে আসবে। আমি এটা একটু নিচের দিকে নামিয়ে নিই। আমি দেখতে পাচ্ছি এখানে প্রচুর ফরম্যাট দেখা যাচ্ছে ফটোশপে। এখানে দেখতে পাচ্ছেন আপনার ফাইলটা কি ফরম্যাটে আছে, সেই ফরম্যাটের ফাইল আপনি এখান থেকে যে কটা ফরম্যাট আছে এগুলো যদি সেই ফাইলের সাথে ম্যাচ করে তাহলে সেগুলো আপনারা এইভাবে ফটোশপে ওপেন করতে পারবেন। এছাড়া আমরা ফাইল থেকে সেভ দিয়ে আমরা কোনো ফাইলকে সেভ করি, আর সেভ অ্যাজ দিলে, সেভ এর যে অপশনটা আছে এই অপশনে গেলে সেভ অ্যাজ গেলে এখানে যে ফাইল নেম এবং সেভ অ্যাজ টাইপের যে বক্সটা আছে এখানে যদি ক্লিক করি এখানেও আপনারা ফটোশপের বিভিন্ন ফরম্যাট দেখতে পাবেন। তো এখানে ফটোশপে ওপেন এবং সেভ ডায়লগ বক্সে একসাথে 20টিরও অধিক বিভিন্ন ফরম্যাট বিদ্যমান। আমি সেটা আপনাদের দেখালাম। প্রতিটি ফরম্যাটের প্রত্যেকের আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে। এখানে যে ফরম্যাটগুলো রয়েছে প্রত্যেকটি আলাদা আলাদা বৈশিষ্ট্য রয়েছে এবং সেগুলো আলাদা আলাদা নামও রয়েছে, আপনারা দেখতে পেয়েছেন। যেমন ভিডিও আউটপুটের জন্য এক ধরনের ফরম্যাট। আমরা ফটোশপে ভিডিও এডিটিং করতে পারি এবং সেই ভিডিও ফাইলটা যখন আমরা সেভ করব তখন আমাদের সেই ভিডিও আউটপুটটা কি ফরম্যাটে সেভ করলে সেটা আউটপুটটা ঠিকভাবে আসবে বা যথাযথ হবে সেটার জন্য আলাদা একটা ফরম্যাট রয়েছে। প্রিন্টের জন্য আমরা যে সমস্ত ইমেজ বা ডকুমেন্টকে ফটোশপে এডিটিং করে বা তৈরি করে যখন আমরা প্রিন্টের জন্য আউটপুট দিতে চাই তখন আমরা একটা ফরম্যাটে সেভ করব। তো সেটার জন্য আলাদা ফরম্যাট ফটোশপে রয়েছে। এবং ওয়েব পেজে আমরা বিভিন্ন রকম ইমেজ বা ডকুমেন্ট পাবলিশ করে থাকি। তো সেই ওয়েব পেজে আমরা ফটোশপে যেসব ডকুমেন্ট বা ইমেজ তৈরি করে পাবলিশ করব তার পূর্বে আমাদের একটা ফরম্যাটে সেভ করে নিতে হবে। সের জন্য আলাদা ফরম্যাট রয়েছে। যখন আপনি জানতে ও বুঝতে পারবেন আপনার তৈরিকৃত ডকুমেন্টটি কোন ফরম্যাটে সেভ করলে তা সঠিক হবে, ঠিক তখন আপনার তৈরি করা ডকুমেন্টটি পরিপূর্ণতা পাবে। তো আপনি যখন একটা কষ্ট করে একটা ডকুমেন্ট তৈরি করলেন বা একটা ইমেজকে এডিটিং করলেন বা যেকোনো একটা ডিজাইন তৈরি করলেন, তো সেটা কোন মিডিয়ার জন্য, ভিডিওর জন্য না প্রিন্টের জন্য না ওয়েব পেজের জন্য, সেটা আপনাকে আগে বুঝতে হবে। আপনি যে মিডিয়ার জন্য বা যে প্ল্যাটফর্মের জন্য আপনি ডকুমেন্টটা তৈরি করে থাকবেন সেই প্ল্যাটফর্মে কি ফরম্যাটে সেভ করলে সেই ইমেজ বা ডকুমেন্টটা কি ফরম্যাটে সেভ করলে যথাযথ হবে সেই প্ল্যাটফর্মের জন্য, সেটা আপনি বুঝতে হবে। আপনি যখনই সেটা বুঝবেন এবং সেভাবে যখন ডকুমেন্টটা তৈরি করে সেভ করবেন সেই নির্দিষ্ট ফরম্যাটে, তখনই আপনার ডকুমেন্টটা পরিপূর্ণতা পাবে। এছাড়া আপনি আপনার যে ডকুমেন্ট বা ফাইলকে ফটোশপে এডিটিং করে যদি আপনার যথাযথ প্ল্যাটফর্মের জন্য যথাযথ ফরম্যাটে সেভ করতে না পারেন তাহলে সেই আউটপুটটা ভালো আসবে না বা সেই আউটপুটটা যথাযথ হবে না। আপনি যদি ভিডিও আউটপুটের জন্য যদি প্রিন্টের ফরম্যাট দিয়ে থাকেন তাহলে ভিডিও আউটপুটটা আপনি পাবেন না। ঠিক এটাই আপনাকে বুঝতে হবে। যখন আপনি ফরম্যাটটা বুঝতে পারবেন তখন আপনার ডকুমেন্টটা যখন আপনি সেভ করবেন নির্দিষ্ট ফরম্যাটে তখন আপনার ডকুমেন্ট তৈরিটা পরিপূর্ণ হলো। তো আপনার খুব ভালো এক ডিজাইনার, আপনি হয়তো কোনো ডিজাইন খুব ভালোভাবে তৈরি করেছেন, কিন্তু যদি আপনি আপনার কাঙ্ক্ষিত ডকুমেন্টটা কাঙ্ক্ষিত প্ল্যাটফর্মের জন্য নির্দিষ্ট ফরম্যাটে সেভ না করেন তাহলে পয়েন্টটা পরিপূর্ণতা পাবে না। এটা নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন। তো সিইং ইজ বিলিভিং। সর্বপ্রথম ফটোশপ রান করুন, তারপর ফাইল মেনু থেকে ওপেন কমান্ডটি সিলেক্ট করে যে ওপেন ডকুমেন্ট ডায়লগ বক্সটি আসবে তার ডান কোনায় নিচের দিকে অল ফরম্যাট এর
বক্সের ড্রপ ডাউন লিস্ট থেকে ফটোশপের সকল ফরম্যাটগুলো দেখতে পারি। আমি সেটা দেখিয়েছি অলরেডি। ফাইল থেকে আমি এখানে ওপেন থেকেও দেখতে পারি, অথবা সেভ অ্যাজ থেকে আমরা এখানে সেভ অ্যাজ টাইপের ঘর থেকে আমরা এখানে ফটোশপের ফরম্যাটগুলো দেখতে পারি। এখন এখানে দেখা যাচ্ছে ফিগার 1, দ্য ফাইল ফরম্যাট মেনু ইন ফটোশপ। এখানে যে ফিগারটা দেয়া আছে, এখানে ফটোশপের সেই সমস্ত ফরম্যাটগুলো রয়েছে সেগুলো এখানে একটা লিস্ট আকারে আমি দেখিয়েছি। যে প্রথমটা হলো ফটোশপ 2.0, বিএফপি, গিফ অর্থাৎ গিফ যে ফরম্যাটটা আছে, ফটোশপ ইপিএস, ফিল্ম স্ট্রিপ, জেপেগ বা জেপিজি, পিসিএক্স, ফটোশপ পিডিএফ, ফটো সিডি, পিএসসিটি ফাইল, পিএসসিটি, রিসোর্স, পিকচার, পিএনজি, র, এভাবে টিফ বিভিন্ন ফরম্যাট আপনারা দেখতে পাচ্ছেন। এগুলো আমরা এখানে ফাইল থেকে ওপেনে গিয়ে আমরা এখানে অল ফরম্যাটের ঘর থেকে ওই ফরম্যাটগুলো এখান থেকে দেখতে পাই। তো এখানে আমি প্রথমেই বলেছি যে 4টা ফরম্যাট নিয়ে আমি আজকে আলোচনা করব, বাকিগুলো পর্যায়ক্রমে আলোচনা করব, এবং সবগুলো ফরম্যাটই যে আমাদের প্রয়োজন তা নয়, আমাদের যেগুলো খুব বেশি প্রয়োজন আমি সেগুলো নিয়েই বিস্তারিত আলোচনা করব। তো আজকে আমি 4টা ফরম্যাট নিয়ে আলোচনা করছি। এখানে দেখতে পাচ্ছেন প্রথমে আমি আলোচনা করছি পিএসডি, ফটোশপ ডকুমেন্ট। পিএসডি যে ফরম্যাটটা রয়েছে ফটোশপের, এখানে প্রথমে যদি আপনি কোনো ফাইল বা ডকুমেন্ট তৈরি করে যখন আপনি সেভ করতে যাবেন, সেভ অ্যাজে গিয়ে, তখন দেখবেন বাই ডিফল্ট সেভ অ্যাজ টাইপ ফটোশপ পিএসডি, এটা ফটোশপের নিজস্ব একটা ফরম্যাট, বাই ডিফল্ট পিএসডি আকারেই থাকে, বা পিডিডি ভাবে আমরা চিনতে পারি। এই যখন আমরা ফটোশপে কোনো ডকুমেন্ট বা ফাইল তৈরি করে যখন আমরা সেভ করতে যাই, তখনই আমাদের প্রথমেই চলে আসে পিএসডি বাই ডিফল্ট। এটা ফটোশপের নিজস্ব বাই ডিফল্ট ফরম্যাট। এখানে দেখা যাচ্ছে যে এই বিন্যাসটি একটি ফটোশপ নেটিভ ডকুমেন্ট। এই পিএসডি ফরম্যাটটা একটা ফটোশপের নেটিভ ডকুমেন্ট, যার অর্থ হলো এটি অ্যাপ্লিকেশনটির জন্য তৈরি করা হয়েছিল। যখন আপনি পিএসডি ডকুমেন্ট হিসেবে একটি ফাইল সংরক্ষণ করবেন, আপনি ফটোশপে প্রয়োগ করা যেতে পারে যে সমস্ত স্তর, চ্যানেল, পাথ, প্রত্যেকটি অন্যান্য বৈশিষ্ট্য বজায় রাখতে সক্ষম হবেন। অর্থাৎ পিএইচডি ফরম্যাটে যখন আপনি কোনো আপনার ডকুমেন্টকে ফরম্যাটে সেভ করবেন, তখন আপনার ডকুমেন্টের যে সমস্ত লেয়ার, স্টাইল, প্যাটার্ন, চ্যানেল, পাথ এবং যা যা অ্যাট্রিবিউট সেখানে অ্যাপ্লাই করবেন বা স্টাইল অ্যাপ্লাই করবেন, সবগুলোর বৈশিষ্ট্য আপনি বজায় রাখতে সক্ষম হবেন। শুধু তাই নয়, ফাইলগুলো তাদের স্থানীয় ফরম্যাট সংরক্ষণ এবং খোলার সময় কম সময় নেয়। অর্থাৎ আপনি এই ফাইলগুলো পিএসডি ফাইল যখন ওপেন করবেন তখন সময় খুব কম নেবে। এই বিন্যাসটি শুধুমাত্র যখন আপনি ফটোশপে কাজ করছেন এবং ফাইলটি অন্য কোনো অ্যাপ্লিকেশনে স্থাপন করার জন্য বা ব্যবহার করা উপযুক্ত নয়। অর্থাৎ আপনি পিএসডি ফাইল অনলি ফটোশপের সাপোর্ট করে, এটা অন্য কোনো অ্যাপ্লিকেশনও প্রযোজ্য নয়। নেটিভ ফরম্যাটটি সত্যি ফটোশপের জন্য তৈরি করা হয়। অধিকাংশ অন্যান্য অ্যাপ্লিকেশনে এই ফরম্যাটটা কাজ করে না। অর্থাৎ পিএসডি ফরম্যাটে যখন আপনি কোনো ফাইল সেভ করবেন, সেটা অন্যান্য অ্যাপ্লিকেশনে কাজ করবে না বা কাজ না করতে পারে, এটা ফটোশপের নেটিভ একটি ফরম্যাট। তো আমরা পিএসডি সম্পর্কে জানলাম যে পিএসডি হলো ফটোশপের নিজস্ব বাই ডিফল্ট একটি ফরম্যাট। তো আমি এখানে ফটোশপে পিএসডি একটি ফাইল এখানে ওপেন করে দেখাবো। তো এখানে আমি ফাইল থেকে ওপেনে চলে গেলাম। ওপেনে গিয়ে আমি ডেস্কটপে, দেখুন এখানে এক্সটেনশন দেয়া আছে, এই যে এখানে পিএইচডি ফাইল আমি সেভ করেছি। ফাইলটা এখানে পিএইচডি দেখতে পাচ্ছেন। পিএইচডি ফাইলগুলো কিন্তু এভাবে দেখা যায়, ঠিক আছে? তার লোগোটা এরকম ফটোশপের লোগো দেখা যায় এবং উপরে পিএইচডি লেখা থাকে। তো আমি এখানে পিএইচডি ফাইলটা ওপেন করব। পিএইচডি ফাইলটা এখানে সিলেক্ট করে দিয়ে এভাবে মাউসের বাম ক্লিক করে এটাকে সিলেক্ট করে দিলাম। দেন ওপেনে আমি যদি ক্লিক করি, তাহলে এভাবে পিএইচডি ফাইলটা ওপেন হয়ে গেল। যখনই পিএইচডি ফাইলটা ওপেন হয়ে গেল, তখন লেয়ারের যে প্যানেল রয়েছে, লেয়ারের প্যানেলে আপনারা খেয়াল করুন যে আমরা যখন পিএইচডি ফাইল ডট পিএইচডি, যে এক্সটেনশন পিএইচডি অর্থাৎ এটা পিএইচডি ফাইল, পিএইচডি ফাইলটা কিন্তু এখানে দেখুন তার গ্রুপ এবং লেয়ার, যতগুলো লেয়ার ছিল সবগুলো লেয়ার, এবং এখানে কি কি স্টাইল প্রয়োগ করা হয়েছে, এফএক্স স্টাইল দেখতে পাচ্ছেন, সবগুলো স্টাইল সহকারে, মানে যা যা কাজ করেছিলাম আমি পূর্বে। তা আপনি যদি কোনো ডকুমেন্টে যে সমস্ত কাজ করে থাকবেন, যতগুলো লেয়ার নেবেন, যতগুলো স্টাইল প্রয়োগ করবেন, যতগুলো ফিল্টার প্রয়োগ করবেন, সবগুলো অক্ষত অবস্থায় আপনি এভাবে পিএইচডি ফাইলে যদি সেভ করে থাকেন, সেগুলো পিএইচডি আকারে আপনি পুনরায় ওপেন করতে পারবেন এবং সেখান থেকে এগুলো সহজেই এডিটিং করতে পারবেন। ঠিক আছে? দেখুন আমি এখানে যে স্ট্রোকটা অ্যাপ্লাই করেছে, যে এফএক্স এর থেকে লেয়ার স্টাইল থেকে যেসব লেয়ার স্টাইল এখানে অ্যাপ্লাই করা হয়েছে, এখন যদি আমি এখান থেকে লেয়ার স্টাইলটা যদি এখানে হাইড করে দেই, তার ভিজিবিলিটি লেয়ার স্টাইলটা দেখা যাচ্ছে, যেগুলো আর দেখা যাচ্ছে না। এভাবে আমরা যে কোনো ফাইলকে বা ডকুমেন্টকে যদি পিএসডি ফরম্যাটে ফটোশপে সেভ করে থাকি, সেগুলো পুনরায় আমরা ওপেন করে সেম যেভাবে আমরা যতগুলো লেয়ার নিয়ে যতগুলো স্টাইল বা যতগুলো আমরা বিভিন্ন রকম ফিল্টার প্রয়োগ করেছি, সবগুলোকে আমরা এডিটিং করতে পারবো আমাদের ইচ্ছে মতো। ঠিক আছে? এই সুবিধাটা পিএইচডি তে আমরা পেয়ে থাকি।
তাহলে আপনারা বুঝতে পেরেছেন আপনার পিএসডি ফাইল কখনো পিএসডি ফরম্যাটে ফটোশপের যে কোনো ডকুমেন্টকে আপনি সেভ করে যখন আপনি চাইবেন যে আমি ভবিষ্যতে এই ডকুমেন্টটা ওপেন করে বা এই ফাইলটা ওপেন করে এডিটিং করতে পারি আমার পছন্দ মতো। আপনি যদি চান যে আপনার কোনো ডকুমেন্টকে আপনি ভবিষ্যতে পুনরায় ফটোশপ ওপেন করে সেটাকে এডিটিং করবেন বা চেঞ্জ করার প্রয়োজন হতে পারে, এরকম যদি কোনো ডকুমেন্ট আপনি তৈরি করে থাকেন তাহলে অবশ্যই সেটা পিএসডি ফরম্যাটে সেভ করবেন। তাহলে আপনি ভবিষ্যতে সেটা ফটোশপ ওপেন করে পুনরায় সেটাকে কি করতে পারবেন, এডিটিং করতে পারবেন। তাহলে ফটোশপ ফরম্যাট পিএসডি হলো ফটোশপের একটি ফরম্যাট, অর্থাৎ ফটোশপ ডকুমেন্ট। এটা বাই ডিফল্ট ফটোশপের একটি ফরম্যাট। আপনারা পিএসডি সম্পর্কে জানতে পারলেন। এখন আমি যে ব্যাপারটা নিয়ে আলোচনা করব, জেপিইজি। আমি এখন জেপিইজি ফরম্যাটটা নিয়ে আলোচনা করব, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এখানে আমি এমএস ওয়ার্ডে এখানে বিস্তারিত আছে বাংলায় লেখা, সেখানে আমি চলে যাচ্ছি। জেপিইজি, জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। জেপিইজি এর অ্যাব্রিভিয়েশন হলো জয়েন্ট ফটোগ্রাফিক এক্সপার্ট গ্রুপ। এর বাংলা অর্থ দাঁড়ায় যৌথ আলোকচিত্র বিশেষজ্ঞ গ্রুপ। জেপিইজি ফরম্যাট ফটোশপের কর্মশালাগুলো। জেপিইজি ওয়েব গ্রাফিক বিশেষভাবে ফটোগ্রাফারদের জন্য ব্যবহার করা যেতে পারে, যেহেতু ইমেজ মানের তুলনায় ইমেজ সাইজের সংকোচন ভারসাম্য বজায় রাখার জন্য এই ধরনের একটি সংরক্ষণ বিকল্প রয়েছে। অর্থাৎ আপনি এখানে ওয়েবের জন্য এই ফরম্যাটটা আপনি ওয়েবের জন্য যে কোনো ফাইল তৈরি করলে এই ফরম্যাটে আপনি সেভ করতে পারেন। এখানে একটা ব্যাপার যে জেপিইজি ফরম্যাটে যখন আপনি একটা ফাইল সেভ করবেন, সংরক্ষণ করবেন, সেটা কি হবে, সেটা কম্প্রেশন হবে, লসলেস কম্প্রেশন রয়েছে। অর্থাৎ আপনার ডকুমেন্টের যাবতীয় ইনফরমেশন আছে সেই ইনফরমেশন গুলো কিছুটা নষ্ট হতে পারে, আর যদি আপনি বেশি মাত্রায় কম্প্রেশন করে থাকেন তাহলে সেটা অনেক তথ্য সেখান থেকে হারিয়ে যাবে বা মিসিং হবে। এটাই বলা হয়েছে জেপিইজি এর জন্য। তো এখানে আপনি আপনার এখানে আরো বলা হয়েছে ওয়েব গ্রাফিক ব্যতীত এই বিন্যাসটি কম্পিউটার ভিত্তিক ফটো অ্যালবাম তৈরির জন্য আদর্শ, কারণ ফাইলের আকার খুব বড় নয়। টেকনিক্যালি আপনি এই ফরম্যাট থেকে চিত্রগুলি মুদ্রণ করতে পারেন, অর্থাৎ জেপিইজি ফরম্যাটে আপনি প্রিন্ট আউট বের করতে পারেন, কিন্তু জেপিইজি ফরম্যাটে প্রিন্ট আউটের জন্য আদর্শ ফরম্যাট নয়। তারপরে আপনি জেপিইজি ফরম্যাটে প্রিন্ট আউট বের করতে পারবেন। এটা কিন্তু সিএমওয়াইকে কালার মোড এবং আরজিবি কালার মোড এগুলো সমর্থন করে এই জেপিইজি ফরম্যাটটা। এটি একটি লসলেস কম্প্রেশন না, এটা কিন্তু লসলেস কম্প্রেশন না। আমি পূর্বেই বলেছি এই জেপিইজি ফরম্যাটে যখন আপনি কোনো ডকুমেন্ট বা ইমেজকে সেভ করবেন বা ফাইলকে সেভ করবেন তখন সেই কম্প্রেশনটা লসলেস হবে না, অর্থাৎ এটা ফাইলের যে অরিজিনালি যে সমস্ত তথ্য রয়েছে, কালার ইনফরমেশন রয়েছে, সেগুলো সেখান থেকে হারিয়ে যেতে পারে। তো প্রথমে আপনি যখন জেপিইজি ফরম্যাটে কোনো ফাইলকে সেভ করবেন, পরামর্শটা দেওয়া হয়েছে পূর্বেই আপনি সেটাকে পিএসডি আকারে সেই ডকুমেন্টটাকে সেভ করে রাখুন, রেখে পরবর্তীতে সেই ডকুমেন্টটা যে ফাইলটাকে আপনি পরে জেপিইজি আকারে সংরক্ষণ করুন। এটাই হলো সর্বোত্তম উপায়। কারণ কি, পিএইচডি আকারে যখন সেটাকে পূর্বে থেকে সেভ করে রাখবেন তখন সেটা আপনি পরবর্তীতে এডিটিং করতে পারবেন। আর ডিরেক্টলি যদি আপনি আপনার ডকুমেন্ট বা ফাইলকে জেপিইজি ফরম্যাটে সেভ করেন তাহলে সেটাকে আর আপনি এডিটিং করতে পারবেন না। তাই কোনো ফাইলের যে অরিজিনালি কালার ইনফরমেশন এবং যাবতীয় যে ইনফরমেশন গুলো রয়েছে সেগুলোকে আপনি অক্ষত রাখতে চাইলে প্রথমে পিএইচডি আকারে সেভ করে রাখুন, তারপরে জেপিইজি ফরম্যাটে সেটাকে ফরম্যাটিং করে সেভ করুন। এই জেপিইজি ফরম্যাট আপনি ইন্টারনেটেও ব্যবহার করতে পারেন, যদিও জেপিইজি ফাইলের আকার খুব বড় হয়ে থাকে। এবং আপনি জেপিইজি ফাইলকে যখন সেভ করবেন তখন সেখানে দেখতে পাবেন যে আপনার ফরম্যাটের বিকল্প রয়েছে বেসলাইন, স্ট্যান্ডার্ড, বেসলাইন, অপটিমাইজ, ভিত্তি রেখা। তো আমি এখন একটা জেপিইজি ফাইল এখান থেকে ওপেন দিয়ে জেপিইজি ফাইল আমি একটা ওপেন করছি এখান থেকে। তারপরে আমার ডেস্কটপে এই যে জেপিইজি ফরম্যাটের এই ফাইলটা, টাইগার নামে ফাইলটা রয়েছে, আমি এটাকে এখানে ওপেন করছি। ধরে ফাইলটা ওপেন হয়েছে, এটা ব্যাকগ্রাউন্ড লেয়ারে কিন্তু ওপেন হয়েছে। জেপিইজি ফরম্যাটের যে কোনো ফাইল ব্যাকগ্রাউন্ড লেয়ার নিয়ে এভাবে লক অবস্থায় ওপেন হবে। আপনি যদি জেপিইজি ফরম্যাটে কোনো ফাইলকে সেভ করেন তাহলে এভাবে ফ্ল্যাটেন একটা ইমেজ পাবেন। সাপোজ এই পিএইচডি ফাইলটাকে যদি আপনি এখান থেকে ফাইল সেভ অ্যাজ দিয়ে এখান থেকে যদি জেপিইজি এই ফরম্যাটটাকে চুজ করে দেন, এখান থেকে চুজ করে দিয়ে এখন যদি আপনি এই পিএইচডি ফাইলটাকে সেভ করেন তাহলে কিন্তু এই লেয়ার গুলো আর খুঁজে পাবেন না। তাহলে এই লেয়ার গুলোকে আপনি খুঁজে পাবেন না। তারপরে আমি এটাকে এখানে আমি সেভ দিই, যেমন এখানে জেপিইজি লিখে এখানে ডেস্কটপে আমি এটাকে যদি সেভ দেই, দেখুন তাহলে এখানে জেপিজি অপশন চলে আসবে। এই দেখুন এটা কিন্তু সিঙ্গেল একটা লেয়ারে চলে আসছে, দেখতে পাচ্ছেন। অর্থাৎ আপনি যখন এটাকে সেভ দিবেন তখন কিন্তু আপনার এই ডিটেইল লেয়ার গুলো আর পাবেন না। পরবর্তীকালে এটাকে আপনি চাইলেই এগুলোকে এডিটিং করতে পারবেন না। তো আমি এখানে চাইলেই কিন্তু পিএসডি ফাইল থেকে এগুলোকে পুনরায় ওপেন করে এডিটিং করতে পারছি। ফন্ট সাইজ, কালার, বিভিন্ন রকম যতগুলো আপনি এখানে
লেয়ার স্টাইল বা বিভিন্ন ইফেক্ট আপনি প্রয়োগ করেছেন সবগুলোকে আপনি এখান থেকে চাইলেই চেঞ্জ করতে পারবেন, কিন্তু জেপিজি ফরম্যাটে সেটা সম্ভব নয়। এখানে জেপিজি ফাইল যখন আপনি ওপেন করবেন কোনো, তাহলে সেটাই যেভাবে ব্যাকগ্রাউন্ড লেয়ারে লক অবস্থায় ওপেন হবে, এবং সেটাকে যখন আপনি ফাইল থেকে পুনরায় সেভ অ্যাজ অপশন থেকে, সেভ থেকে আমরা নরমাল ফাইলকে সেভ করি, কিন্তু সেভ অ্যাজ অপশনে যেতে হবে। সেভ অ্যাজ থেকে যখন আপনি সেভ করবেন, তাহলে এইভাবে সেভ অ্যাজ টাইপ থেকে জেপিইজি বা জেপ্যাক এটা এখান থেকে সিলেক্ট করে দিতে হবে বিভিন্ন রকম ফরম্যাটের অপশন থেকে, যে জেপ্যাক, জেপিজি, জেপিইজি, জেপিই এটাকে সিলেক্ট করে দিয়ে ফাইলটার নাম এখানে আপনাকে লিখতে হবে। ঠিক আছে, লিখার পরে যখন সেভ দিবেন তখন এখানে জেপিজি অপশনের একটা ঘর চলে আসবে। এখান থেকে আপনি দেখতে পাচ্ছেন এখানে স্মল ফাইল এবং লার্জ ফাইল, এখানে কিন্তু ফাইলের সাইজটা স্মল আছে, স্মল ফাইল আছে, এটা 122.7 কিলোবাইট আছে। যখন আপনি এটাকে লার্জ ফাইলের এদিকে এইভাবে স্লাইডারটাকে ড্রাগ করে মাউসের বাটন চেপে ধরে এভাবে নিয়ে আসবেন, তখন দেখো ফাইলের সাইজটা বেড়ে কত হয়েছে, 284.4 কিলোবাইট। কোয়ালিটি 9 দেওয়া আছে, হাই কোয়ালিটি। এখানে যদি লো দেন তাহলে ফাইলের সাইজটা ছোট হয়ে যাবে, কোয়ালিটি লো হবে, অর্থাৎ আপনার এই ইমেজের ভিতরে বিভিন্ন রকম ইনফরমেশন আপনি লস করবেন, কালার ইনফরমেশন, বিভিন্ন রকম ডিটেইল, শার্পনেস, এগুলো লো কোয়ালিটিতে কম্প্রেশন হয়ে সেগুলো কি হয়, হারিয়ে যায়। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এখান থেকে লো এবং হাই কোয়ালিটি, ম্যাক্সিমাম দিলে হাই কোয়ালিটি চলে আসবে এবং শেষে দিলে লো কোয়ালিটি চলে আসবে, এবং সেটা জিরো কোয়ালিটি। এটাতে আপনার কম্প্রেশন হচ্ছে, যার ফলে আপনার ইমেজের কোয়ালিটি নষ্ট হয়ে যেতে পারে। এখানে লার্জ ফাইল দিলে ইমেজের কোয়ালিটি কিছুটা কম্প্রেশন হবে, কিন্তু ম্যাক্সিমামই অক্ষত থাকবে কালার ইনফরমেশন এবং ইমেজের কোয়ালিটি। এইভাবে আমরা জেপিজি অপশন থেকে ফাইলকে কম্প্রেস করে ছোট বড় করতে পারি। এবং লার্জ ফাইল 612.4 কিলোবাইট, এখানে যদি আমি স্মল দিয়ে দিই তাহলে 122.7 কিলোবাইট। এবার ফাইলের আকার ছোট বড় করতে পারি, কিন্তু এখানে ইমেজের যে যাবতীয় তথ্য, কালার ইনফরমেশন এবং কোয়ালিটি যদি আমরা অক্ষুণ্ণ রাখতে চাই, তাহলে অবশ্যই এটাকে লার্জ কোয়ালিটির ম্যাক্সিমামে এটাকে সেভ করতে হয়। এবং ফরম্যাট অপশনে এখানে বেসলাইন, স্ট্যান্ডার্ড, বেসলাইন, অপটিমাইজ এবং প্রোগ্রেসিভ রয়েছে। বেসলাইন স্ট্যান্ডার্ড এটা কি কাজ করে এখানে আমরা দেখে নেই। এই যে এখানে আপনারা ফরম্যাটের বিকল্প রয়েছে, যেমন বেসলাইন স্ট্যান্ডার্ড এবং বেসলাইন অপটিমাইজ। ভিত্তি রেখে স্ট্যান্ডার্ড ফরম্যাটটি আজকের ওয়েব ব্রাউজারের সাথে কাজ করার জন্য ডিজাইন করা হয়েছে। অর্থাৎ বেসলাইন স্ট্যান্ডার্ড যেটা রয়েছে সেটা আজকের ব্রাউজার যেগুলো রয়েছে, নতুন নতুন ব্রাউজার, সেই ব্রাউজারে এই ফরম্যাটে যদি আপনি সেভ দেন তাহলে অবশ্যই যেটা শো করবে। আর বেসলাইন অপটিমাইজড এটা হলো গিয়ে ওল্ডার যে ব্রাউজার গুলো রয়েছে সেগুলোতে সাপোর্ট করার জন্য আপনি বেসলাইন অপটিমাইজ এই অপশনটাকে চেক করে দিন। জেপিইজি ফরম্যাটের কোনো ইমেজ বা ডকুমেন্টকে যখন আমরা ওপেন করব, তখন এইভাবে ব্যাকগ্রাউন্ড লক অবস্থায় সেটা ওপেন হয়। এখন যদি ফাইল থেকে এক্সপোর্টে গিয়ে সেভ ফর ওয়েব লিগেসি, এটা ফটোশপ CS6 এ, কিন্তু এটা সেভ ফর ওয়েব অপশনটা এখানে ফাইল মেনুতে আছে, কিন্তু যখন আমি সিসি ভার্সনে চলে গেলাম তখন এক্সপোর্টের পরে এখানে সেভ ফর ওয়েব লিগেসি অপশনটা এখানে চলে আসছে। এখান থেকে আমি এটা ক্লিক করে এইভাবে সেভ ফর ওয়েবের বক্স আসবে, এখানে অরিজিনাল, অপটিমাইজ, টু আপ, ফোর আপ, অর্থাৎ এখান থেকে অরিজিনাল ইমেজটা আমরা শুধু দেখতে পাই, অপটিমাইজড করার পরে ইমেজটা দেখতে পাচ্ছি, এবং টু আপ এবং ফোর আপ, চারটা ইমেজ আমি কোয়ালিটি দেখতে পাবো এখান থেকে। তো এখানে যে ঘরটা আছে এখান থেকে আমি অনেকগুলো ফরম্যাট দেখতে পাচ্ছি, গিফ, জেপিজি, পিএনজি, PNG24 এবং WBMP। এখানে আমি অনলি জেপিজি নিয়ে আলোচনা করছি, যেহেতু এখন জেপিজিটা দেখাবো। তো জেপিজি আমি এইভাবে সিলেক্ট করাই থাকবে বাই ডিফল্ট। এখানে অরিজিনালটা আপনি দেখতে পাচ্ছেন ইমেজটা এখানে, এখানে যেটা 10 কোয়ালিটির ইমেজ এবং 2 কোয়ালিটির ইমেজ দেখতে পাচ্ছেন, আর এখানে 5 কোয়ালিটির ইমেজ। এখানে লো কোয়ালিটি গুলো, তো আমি এখানে যদি এটা কোয়ালিটি বাড়াতে চাই তাহলে কোয়ালিটি ঘরের এখানে ড্রপ ডাউন লিস্টে ক্লিক করে এবার স্লাইডারটা যদি এবার ড্র্যাগ করে ডান দিকে নিয়ে আসতে 100 কোয়ালিটি, 100 পর্যন্ত সর্বোচ্চ কোয়ালিটি এটা দেখতে পাচ্ছি। তো আমি এখানে এটাকে একটু জুম করে দেখাচ্ছি। জুম করে আপনারা দেখতে পাচ্ছেন যে ইমেজটা কোয়ালিটিটা কেমন দেখা যাচ্ছে, পিক্সেল গুলো দেখতে পাচ্ছেন সরাসরি। এখানে দেখুন যে এটা 100 কোয়ালিটি ইমেজটা কিন্তু সাইজ 507.2 কিলোবাইট, কিন্তু এখানে 2 কোয়ালিটির ইমেজটা কিন্তু সাইজ অনেক ছোট, 52.84 কিলোবাইট, এবং এখানে 56.5 কিলোবাইট যখন 5 কোয়ালিটি। তো বিভিন্ন কোয়ালিটির উপর নির্ভর করছে ইমেজের সাইজ, এবং এখানে ইমেজের যে আউটপুটটা দেখতে পাচ্ছেন এটা কিন্তু পিক্সেল গুলো দেখুন কিভাবে কেমন দেখা যাচ্ছে, খোলা দেখা যাচ্ছে, এখানে কিন্তু সেটা আরো মোর ক্লিয়ার দেখা যাচ্ছে যখন 100 কোয়ালিটি ছিল। এগুলো কিন্তু সব প্রত্যেকটাই এটা অরিজিনালি, এটা হলো অরিজিনাল ইমেজটা, এখানে এই তিনটাই কিন্তু এখানে কম্প্রেসড হয়েছে, কিন্তু এটা যেহেতু 100 কোয়ালিটি এখানে পিক্সেলের যে কম্প্রেশন সেটা একটু কম হয়েছে। এখানে যেগুলো আরো বেশি কম্প্রেস হয়েছে সেগুলো কিন্তু এইভাবে পিক্সেল গুলোকে ক্ষতিগ্রস্ত হয়েছে দেখতে পাচ্ছেন।
কালার ইনফরমেশন গুলো সবগুলো এখানে নেই। এভাবে আমরা কি করতে পারি, জেপিজির মাধ্যমে ইমেজকে কম্প্রেস করে ছোট করে ফেলতে পারি। যদি আমাদের ইমেজের কোয়ালিটি ভালো রাখতে হয় তাহলে আমরা অবশ্যই কোয়ালিটি থেকে এটাকে 100 বা বেশি করে দিব, হাই দিয়ে দিব এখানে, ঠিক আছে, বা এই অপশন থেকে ভেরি হাই দিয়ে দিব। ভেরি হলো 80 দেখা যাচ্ছে বাই ডিফল্ট, এবং হাইতে এখানে দেখা যাচ্ছে 60, এবং এখানে দেখা যাচ্ছে ম্যাক্সিমাম হলো 100। তো আমরা যেই ঘরের ইমেজটাকে আমরা কোয়ালিটি বাড়াতে যাবো বা চেঞ্জ করতে যাবো সেই ঘরে মাউস বাটনে ক্লিক করে এটাকে অ্যাক্টিভ করে দিব। এই ঘরে ক্লিক করে দেখুন চারদিকে একটা ধূসর রঙের বক্স চলে আসছে। এখানে যখন ক্লিক করলাম তখন চারদিকে ধূসর রঙের একটা বক্স চলে আসছে, অর্থাৎ এই ঘরটা অ্যাক্টিভ। তখন আমরা এখান থেকে এই ঘর থেকে ড্রপ ডাউন লিস্ট থেকে লো, মিডিয়াম, হাই, ভেরি হাই এবং ম্যাক্সিমাম যেটা আমাদের পছন্দ সেই কোয়ালিটি এখান থেকে আমরা নির্বাচন করে দেব, এবং এখানে মানটা অটোমেটিক চলে আসবে। এভাবে আমরা ইমেজের কোয়ালিটি কম্প্রেশন করে জেপিজি ফরম্যাটে কি করে সেভ করতে পারি। তো দেখা ফাইলের সাইজ ছোট বড় করতে পারি এই কম্প্রেশন করে। এছাড়াও প্রিন্ট আউটের ক্ষেত্রেও জেপিজি ফরম্যাটে সিম্যাক মোড সমর্থন করে। তো প্রিন্ট আউটের এছাড়াও জেপিজি ফরম্যাট থেকে আমরা প্রিন্ট আউট বের করতে পারি ইমেজের, যদিও জেপিজি ফরম্যাটটা প্রিন্ট আউটের জন্য আদর্শ নয়। আমরা দেখলাম জেপিজি ফরম্যাট কিভাবে করতে পারি আমরা, এবং জেপিজি ফরম্যাটের বিস্তারিত ব্যাপার সম্বন্ধে জানতে পারলাম। তো এবার আমরা দেখব যে গিফ ফরম্যাটটা কি। তো গিফট ফরম্যাটটা আছে ফটোশপে, সেই গিফের অ্যাব্রিভিয়েশন সেটা হলো কি গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট। তো আমরা দেখলাম যে জেপিজি ফরম্যাটে ফটোশপে আমরা বিভিন্ন কোয়ালিটি মেইনটেইন করে কিভাবে একটা ইমেজকে সেভ করতে পারি। তো এখন আমরা ফটোশপের গিফ ফরম্যাট নিয়ে আলোচনা করব। গিফ বা জিফ, গিফের যে অ্যাব্রিভিয়েশন গ্রাফিক ইন্টারচেঞ্জ ফরম্যাট, এর অর্থ হলো গ্রাফিক বিনিময় ফরম্যাট। মূলত এটা ওয়েব ভিত্তিক যে গ্রাফিক্স রয়েছে সেই জন্য এই ফরম্যাটটা ব্যবহার করা হয়। আমরা ফটোশপে যে কোনো একটা ডকুমেন্ট বা গ্রাফিক তৈরি করে সেটা যদি ওয়েবের জন্য তৈরি করে থাকি তাহলে আমাদের গিফ ফরম্যাটটা বাছাই করলে সবচেয়ে ভালো। গিফ ফরম্যাটে কিন্তু একটা সমস্যা রয়েছে, সে নির্দিষ্ট একটা সংখ্যা পর্যন্ত সেই কালার সাপোর্ট করে, অর্থাৎ 256 পর্যন্ত সেই কালার সাপোর্ট করে হাইয়েস্ট। এর ফলে কিন্তু ইমেজের যে বিস্তারিত যে তথ্য রয়েছে, কালার ইনফরমেশন রয়েছে, সেগুলো কিন্তু আমরা অক্ষত রাখতে পারি না। কিন্তু এই ফরম্যাটটা অনেক ছোট। এই ফরম্যাটে যখন আমরা ফাইলকে সেভ করি তখন সেই ফাইলটা কম্প্রেসড হয়ে অনেক ছোট সাইজে চলে আসে, এবং এই সাইজটা কিন্তু আমরা ওয়েবে খুব দ্রুত আপলোড করতে পারি, এবং যে ব্রাউজাররা রয়েছে তারা আমাদের ওয়েব পেজ থেকে খুব দ্রুত সেটা ডাউনলোডও করতে পারে। তো গিফের কাজ এই, মূলত গিফ ফরম্যাট দিয়ে আমরা এই সুবিধাটাই পেতে পারি। কিন্তু গিফ ফরম্যাটে যখন আমরা কোনো ফাইলকে সেভ করব তখন সেটা কিন্তু কম্প্রেস হয়ে অনেক ছোট হয়ে যায়। তার যে কালার্স রয়েছে সেই কালার্স কিন্তু 256 পর্যন্ত সে সাপোর্ট করে, অর্থাৎ 256 পর্যন্ত সে কালার শো করতে পারে, এর বেশি সে কালার শো করতে পারে না, যার ফলে ইমেজের কোয়ালিটি কিন্তু অক্ষুণ্ণ থাকে না, কিন্তু এর সাইজ কিন্তু খুব ছোট হয়ে যায়। দেখুন আমাদের অরিজিনাল হয়েছে 1.32 মেগাবাইট, যখন আমরা গিফ ফরম্যাটে চলে আসছি তখন কিন্তু তার সাইজ হয়েছে 663.6 কিলোবাইট। এখন এটাকে যদি আমি আরো কালার ইনফরমেশন যদি আরো কমিয়ে দিই, 32 করে দিই, তখন এর সাইজ কিন্তু আরো কমে গেল। কিন্তু এখানে কালার ইনফরমেশন যখন কমিয়ে দিয়েছি তখন ইমেজটা কেমন গ্রে কালারের হয়ে গেছে, এখানে পিক্সেল মিসিং হয়েছে, কালার মিসিং হয়েছে। এখানে আমি আরো কমিয়ে দিই, এই স্কেলে চলে আসে, দেখুন ইমেজ কোয়ালিটি কিন্তু অক্ষুণ্ণ থাকছে না, কিন্তু সাইজ কিন্তু কমে যাচ্ছে, 35 এ চলে আসছে এখানে। এভাবে এখান থেকে গিফ থেকে আমরা খুব সহজেই কি করতে পারি, ইমেজকে কম্প্রেস করে ছোট করে ফেলতে পারি, এবং এটা কিন্তু ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট সমর্থন করে। এই ফরম্যাটে আমরা যে কোনো ডকুমেন্টকে ট্রান্সপারেন্ট করে ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট রেখে সেটাকে সেভ করে, ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ডের যে কোনো ইমেজকে গিফ ফরম্যাটে আমরা সহজে সেভ করতে পারি, এবং সেটা ওয়েবের জন্য আদর্শ একটা ফরম্যাট। এছাড়া আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে যেহেতু গিফ ফরম্যাটটা 256 এর উপরে কালার সমর্থন করে না, তাহলে আপনার ফটোগ্রাফের জন্য জেপিজি ফরম্যাটটি আদর্শ। এছাড়াও এই গিফ ফরম্যাট দিয়ে আমরা কি করতে পারি, অ্যানিমেটেড যে ফাইলগুলো রয়েছে সেগুলো তৈরি করতে পারি গিফ ফরম্যাটের মাধ্যমে, এবং গিফ ফরম্যাটে ফরম্যাট করার ফলে ফাইলের সাইজ অনেক ছোট হয়ে যায়, ফলে এটি খুব দ্রুত ইন্টারনেটে এবং ওয়েব পেজে আপলোড ও ডাউনলোড করা যায়। গিফ যে ফরম্যাটটা রয়েছে সেই সম্বন্ধে আমাদের আজকে তথ্য এটুকুই। তো গিফ ফরম্যাট সম্বন্ধে আমরা জানতে পারলাম যে গিফ ফরম্যাটিং এর ফলে আমাদের ফাইলটা কম্প্রেস করে খুব ছোট হয়ে যায়, এবং যে ডিটেইল ইনফরমেশন সেগুলো থাকে না। এটা সর্বোচ্চ 256 কালার সমর্থন করে, যার ফলে ফাইলের সাইজটাও ছোট হয়ে যায়, কিন্তু ওয়েবে এটা খুব সহজেই আমরা দ্রুত আপলোড দিতে পারি এবং ডাউনলোডও করতে পারি। কিন্তু তাতে কি হবে, এটা ইনফরমেশন কিন্তু সঠিক থাকে না, যে জায়গা কম লাগে এমন সমস্ত ফাইল যেখানে আমরা আপলোড দিব বা ডাউনলোড করবো সেগুলো অবশ্যই আমরা গিফ ফরম্যাটে সেভ করে নিব প্রথমে। কিন্তু ফটোগ্রাফির ক্ষেত্রে জেপিজি ফরম্যাটটা আদর্শ ফরম্যাট। তো আমরা গিফ সম্বন্ধে জানলাম। এখন আমরা দেখব যে পিএনজি ফরম্যাটটা কি। পিএনজি হলো উচ্চারিত হলো পিং,
পিএনজি কে পিং ও বলে থাকে। তো এর অ্যাব্রিভিয়েশন হলো পোর্টেবল নেটওয়ার্ক গ্রাফিক। ফাইলগুলো ওয়েবের জন্য ব্যবহৃত হয়। পিএনজি ফাইলগুলো ওয়েবের জন্য ব্যবহৃত হয়। পিএনজি ফাইলও গিফের মতো ওয়েবের জন্য ব্যবহৃত হয়ে থাকে, কিন্তু এটার যে কালার সমর্থন 16 মিলিয়ন কালার রয়েছে সেটা সমর্থন করে, অর্থাৎ ব্যাপক সংখ্যক কালার সে সমর্থন করে থাকে। এটার ফাইল কিন্তু গিফের মতো ছোট নয়। এটা ফাইলের যে ফরম্যাট দিয়ে সেভ করলে এই ফরম্যাটে ফাইলের আকার কিন্তু গিফের মতো অত ছোট নয়। এই পিএনজি ফরম্যাটটা কিন্তু আরজিবি ইন্ডেক্স যুক্ত রং এবং গ্রে স্কেলের যে কালার মোডের যেসব ইমেজগুলো আছে সেগুলোকে সমর্থন করে থাকে। পিএনজি ফরম্যাটে কিন্তু ছবি আমরা গিফের মতোই ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে এটাকে সেভ করতে পারি। তো ব্যাকগ্রাউন্ড যখন আমরা ট্রান্সপারেন্ট রাখতে চাই তখন পিএনজি ফরম্যাটে যে কোনো ব্যাকগ্রাউন্ড যদি ট্রান্সপারেন্ট থাকে তাহলে পিএনজি ফরম্যাটে গিফের মতোই আমরা সেভ করতে পারি। এটি এমনকি জেপিজির সঙ্গে যুক্ত করা যায়, যুক্ত যারা সামান্য জিনিসপত্র পরিত্রাণ পায়। তবে আপনারা যখন কোনো ফাইলকে পিএনজি হিসেবে সংরক্ষণ করবেন তখন আপনি অবশ্যই খেয়াল রাখবেন যে আপনার যে ব্রাউজার রয়েছে ওই ব্রাউজারের প্লাগইন কিন্তু ইনস্টল করা থাকতে হবে। সেই ইনস্টলকৃত প্লাগইন গুলো হচ্ছে সাইগল এবং গালের পিএনজি লাইভ। এই প্লাগইন গুলো যদি আপনার ব্রাউজারে ইনস্টল করা না থাকে তাহলে কিন্তু আপনি পিএনজি যে ফরম্যাটে সেভ করেছেন যে ফাইল সেগুলো আপনি দেখতে পাবেন না। বলা আছে কিছু কারণে এই ফরম্যাট গুলো কখনো ধরা যায় না। তবে পুরো ইন্টারনেট মহাবিশ্বের পরিবর্তন হিসেবে ভবিষ্যতে এই পরিবর্তন হতে পারে, কারণ গিফের কিছু সমস্যা রয়েছে। গিফ ফরম্যাটে যেসব ফাইলগুলো আমরা সেভ করে থাকি সেগুলো কম্প্রেসড ছোট হয়ে যায় এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট যেসব ইমেজগুলো রয়েছে সেগুলোকে আমরা সেভ করতে পারি। কিন্তু এটার কালার বিট, এটা কালার সমর্থন করে 256, কিন্তু পিএনজি কালার সমর্থন করে প্রচুর, প্রায় 16 মিলিয়ন। তো এখানে একটা উদাহরণে আমি দেখাচ্ছি, যেমন এখানে দেখতে পাচ্ছেন গিফ জেপিজি পিএনজি। তো আমরা যখন ফাইল থেকে ওপেনে চলে যাব, ওপেনে গিয়ে যখন আমরা জেপিজি কোনো ফাইলকে ওপেন করব, আমি এখানে জেপিজি একটা ফাইল ওপেন করে দেখাচ্ছি জেপিজি ফরম্যাটের, এই যে যেমন এই ফরম্যাট জেপিজি ফরম্যাটের একটা ফাইল আমি ওপেন করে দেখাচ্ছি। তো জেপিজি ফরম্যাটের যখন আমরা একটা ফাইল ওপেন করব, এই ফাইলটা জেপিজি ফরম্যাটে রয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন জেপিজি ফরম্যাটের কোনো ফাইলকে যখন আমরা ওপেন করব ফটোশপে তখন কিন্তু তার ব্যাকগ্রাউন্ডটা কিন্তু এরকম সাদা থাকবে এবং এখানে ব্যাকগ্রাউন্ড লেয়ার লক অবস্থায় দেখতে পাচ্ছেন। তো জেপিজি ফরম্যাটের যে কোনো ফাইল এভাবে কি ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট থাকে না, ঠিক আছে, ব্যাকগ্রাউন্ডে কিন্তু কালার থাকে। জেপিজি ফরম্যাটে যে কোনো ফাইলে এইভাবে ব্যাকগ্রাউন্ড কিন্তু দেখা যায়, ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে না। এখন আমরা আরেকটা ফাইল ওপেন করি, এখান থেকে ওপেন, আমরা গিফ ফরম্যাটে যদি কোনো ফাইল ওপেন করি, গিফ ফরম্যাটে একটা ফাইল ওপেন করে দেখি। তো গিফ ফরম্যাটের ফাইল যখন আমরা ওপেন করবো ফটোশপে তখন কিন্তু এটা ইন্ডেক্স এবং এখানে ব্যাকগ্রাউন্ডটা লক অবস্থায় ইন্ডেক্স নামে একটা লেয়ারে সেটা ওপেন হবে এবং সেটার ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট। সেম ভাবে আমরা ফাইল থেকে ওপেনে গিয়ে পিএনজি ফরম্যাটে একটা ফাইলকে যদি ওপেন করি তাহলে কিন্তু সেই লেয়ারটা আনলক থাকবে এবং লেয়ারটা জিরো লেয়ার। পিএনজি ফরম্যাটে কোনো ফাইলকে যখন আমরা ওপেন করবো তখন লেয়ারটা আনলক অবস্থায় এবং জিরো লেয়ার নামে একটি লেয়ার নিয়ে সে ফাইলটা ওপেন হবে এবং ব্যাকগ্রাউন্ড ট্রান্সপারেন্ট থাকে। কিন্তু গিফ ফরম্যাটে যখন কোনো ইমেজকে আমরা ওপেন করি তখন এটা ইন্ডেক্স নামে লেয়ারে এবং লক অবস্থায় সেই লেয়ারটা এবং ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড নিয়ে ওপেন হবে। আর জেপিজি ফরম্যাটে কোনো ফাইল ব্যাকগ্রাউন্ড লক অবস্থায় যে লেয়ারটা থাকবে সেই ব্যাকগ্রাউন্ড নামে লেয়ারটা লক অবস্থায়, ইমেজটা ব্যাকগ্রাউন্ড কিন্তু ট্রান্সপারেন্ট থাকবে না। এভাবে তিনটা ফাইলকে আপনারা দেখতে পেলেন। তো আমি এই তিনটা ফাইলকে একটা ডকুমেন্টে নিয়ে দেখাচ্ছি। তো আমরা তার আগে এখানে দেখে নেই। তো এখানে আমরা যে তিনটা ফাইলকে ওপেন করছি ফটোশপে সেই তিনটা ফাইলকে আমরা দেখে নেই। যে এখানে দেখা যাচ্ছে ইমেজ সাইজ দেখা যাচ্ছে 133 কিলোবাইট গিফের, এবং এখানে জেপিজি হলো 250, জেপিজিটা একটু বড় আর পিএনজির সাইজটা আরো বড় 456। কিন্তু এখানে যদি আমরা খেয়াল করি যে এখানে যদি আমরা এখানে কার্সর নেই, এখানে আছে ডাইমেনশন দেখা যাচ্ছে 610 থেকে 800, 610 বাই 800, কিন্তু ফাইল সাইজ কিন্তু 132 কিলোবাইট। তো ফাইলের ডাইমেনশন কিন্তু সবগুলো একই, 610 বাই 800। এখানেও দেখুন জেপিজিটা একই 610 বাই 800 এবং পিএনজিরও একই 610 বাই 800। একই সাইজের ফাইল কিন্তু এখানে একই ডাইমেনশনের ফাইল কিন্তু সাইজ কিন্তু ভিন্ন। সবচেয়ে কম হলো গিফের এবং তারপরে হলো জেপিজি এবং তারপরে হলো পিএনজি। আমরা এখানে যে তিনটা ফাইল ওপেন করেছি। তো এখন গিফের কিন্তু একটা সমস্যা রয়েছে। গিফকে যখন আমরা ব্যাকগ্রাউন্ডের উপরে কোনো গিফে শো করাতে যাব তখন আমি ব্যাকগ্রাউন্ডটা যে সরিয়ে দিই, দেখুন গিফের ফাইলটা যখন কোনো ব্যাকগ্রাউন্ডের উপর, এটা যেহেতু ট্রান্সপারেন্ট ইমেজ, গিফের এজ গুলো রয়েছে, এজের দেখুন কেমন এজগুলো কেমন দেখা যাচ্ছে, অ্যাব্রোথার্ব দেখা যাচ্ছে। দেখুন এজগুলো শার্প না, ক্লিয়ার না। কিন্তু পিএনজি যখন পিএনজিরও কিন্তু গিফের মতোই ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড, কিন্তু যখন এটাকে কোনো ব্যাকগ্রাউন্ড কালারের উপর আমরা এভাবে প্লেস করব তখন কিন্তু তার এজগুলো স্মুথ এবং শার্প। গিফের এই সমস্যাটা কিন্তু আছে, কিন্তু পিএনজি ফরম্যাটের এই কোনো সমস্যা নেই। ট্রান্সপারেন্ট ব্যাকগ্রাউন্ড ইমেজকে যখন আমরা ওয়েবে আপলোড দিব বা ওয়েবে ব্যবহার করব তখন অবশ্যই আমরা গিফের জায়গায় পিএনজিটা ব্যবহার করার চেষ্টা করব, কারণ পিএনজি ফরম্যাটে ব্যবহার করলে
তার যে এজগুলো রয়েছে সেই এজগুলো খুব শার্প দেখা যাচ্ছে। গিফে সেই সুবিধাটা আমরা পাবো না। তাহলে আমরা অবশ্যই ওয়েবের জন্য পিএনজি ফরম্যাটটা ব্যবহার করার চেষ্টা করব, যদিও পিএনজি ফাইলের সাইজ খুব বড়। আর জেপিজি যে ফরম্যাটটা আছে, জেপিজি ফরম্যাটে আমরা ফটোগ্রাফির ক্ষেত্রে জেপিজি ফরম্যাট ব্যবহার করতে পারি। ওয়েবে যে সমস্ত ইমেজের ব্যাকগ্রাউন্ড সহকারে যেসব ইমেজ ব্যবহার করতে হয় সেসব ক্ষেত্রে আমরা জেপিজি ফরম্যাট খুব ইজিলি ব্যবহার করতে পারি। এবং জেপিজি ফরম্যাট কিন্তু প্রিন্ট আউটেও সমর্থন করে, কিন্তু প্রিন্ট আউটের জন্য আরো বেস্ট ফরম্যাট রয়েছে, সেটা আমি পরবর্তী টিউটোরিয়ালে আলোচনা করব। তো আজকের টিউটোরিয়াল এই পর্যন্তই। তো আপনারা বুঝতে পারলেন যে গিফ, জেপিজি, পিএনজি এবং পিএসডি ফাইল ফরম্যাটগুলো আমরা ফটোশপে কি কি কাজে ব্যবহার করতে পারি এবং কি কি ফরম্যাটে কি কি এবং এই সমস্ত ফরম্যাটগুলো কোন কোন ক্ষেত্রে ব্যবহার করলে আমরা কি কি সুবিধা পেতে পারি কোন কোন ফাইলের ক্ষেত্রে, সেগুলো আপনারা জানতে পারলেন। কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। বাংলা টিউটোরিয়াল টিভির টিউটোরিয়ালগুলো ভালো লাগলে অবশ্যই বাংলা টিউটোরিয়াল টিভিকে সাবস্ক্রাইব এবং লাইক করবেন।